গুড ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরে আমার বাইডি বন্ডিরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আগের পর্বে আমি দেখাইছিলাম তোমাকে পদ্মশাপলা রিসোর্টে এসে, মানে আর কি রূপগঞ্জে যে জিন্দা গ্রামে আসছি। পদ্মশাপলা রিসোর্ট, এটা হচ্ছে রূপগঞ্জের মধ্যে জিন্দা গ্রাম নাম। সেখানে এসে আমরা পদ্মশাপলা বিলে ঘুরে, নৌকাতে করে ঘুরে তারপরে আমরা আবার ঘাটে ফিরে আসছি। সেই পর্যন্ত সেইখান থেকে আমরা ঘাটে ফিরে এসে তার পরবর্তীতে পরের বার মানে আর কি চলে এসে যা যা করলাম সেইটুকু আজকে তোমাকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। সেখান থেকে উঠে এসে আমরা আর একটু ঘোরাঘুরি করে আর একটু ছবি টবি তুলে, যে প্রান্তে আমাকে ছবি তোলা হয়নি, এখনও যাওয়া হয়নি, সেইটুকু একটু তোলার চেষ্টা করতেছি। এই যে এই সাইডটা, বাম সাইডটা অপোজিটের যে পদ্ম, আমাকে পিছনে কিন্তু এখনও পদ্ম দেখা যাচ্ছে, এখনও পদ্ম বন্ধ হয়নি। ওই শাপলাগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায়, কিন্তু পদ্ম অত দ্রুত বন্ধ হয়ে যায় না, শাপলা বন্ধ হয়ে যায়। পদ্মগুলো কিছু কিছু ফুল এখনও দেখা যাচ্ছে ফোটা ফোটা, ওরকমের মানে একেবারে যে চুপসে গেছে তা না, কিছুটা এখনও। অবশ্য পদ্ম তো ফোটে অনেক দেরিতে, কুড়ি তুলে তুলে তারপরে থাবা দিয়ে দিয়ে পদ্ম ফোটাতে হয়। সেই পদ্মগুলো অনেকক্ষণ ফোটা থাকে। যে স্ব ইচ্ছায় যে পদ্ম ফুটে যায়, ওই পদ্মর পাপড়ি আবার খুব দ্রুত ঝরে যায় ফোটার পরে। পদ্ম সবসময় যে ফোটা পদ্ম নিয়ে এসে যদি তুমি কোনো কাজে লাগাও বা ধরো, যা কিছু করো, সেই পদ্ম পাপড়ি বেশিক্ষণ থাকে না ফুলের সাথে। কিন্তু তুমি যদি একটা কুড়ি এনে সেই পদ্ম ফুলের কুড়ি ফুটাও, মানে আর কি থাবা দিয়ে তারপরে যেভাবে পদ্মকুড়ি ফুটায় ওইভাবে ফুটায় রাখো, কোনো জলের গ্লাসের মধ্যে বা যেখানেই রাখো না কেন, ওই ওই কুড়ির পাপড়িগুলো, ফোটানো ফুলের পাপড়িগুলো অত সহজে ঝরে ঝরে যায় না। সেগুলো অনেকক্ষণ ফোটা ফুল অবস্থায় থাকে, বা জলের মধ্যে ভিজিয়ে রাখলে 2 দিনও রাখা যায়। কিন্তু স্ব ইচ্ছায় যে পদ্ম নিজে নিজে ফোটে, ওই পদ্ম ফোটার পরে আর বেশিক্ষণ থাকে না, পাপড়ি ঝরে যায়। ওই জন্যই সবাই কুড়ি উঠেই আনেই পদ্ম সবসময় ফোটা আনে, যাতে বেশিক্ষণ ফুল ফোটা থাকে। সবসময় দেখবা যে তোমরা পদ্ম কুড়ি ফুটা আনে বেশিরভাগ মানুষ, আর এবং পদ্ম কুড়ি বেশিরভাগ কাটা হয়, মানে উপরে নিয়ে আসা হয় কুড়ি কেটে ফুল ফোটানোর জন্যে। এখানে আমরা একটু মজা করতেছি, এই মানে আর কি পাড়ে এসে, লেক তো না, বিলের অন্য সাইডে আর কি, অন্য সাইডে এসে আমরা ছবি টবি তুলতেছি। একটু দিদিরা সবাই যার যার মতো করে, ইচ্ছে মতো করে মজা করতেছে আর কি। কী করবে, একটা কিছু তো করবে, তাই আর কি। আর কয়জন দিদিরা ওই পাশের দিক রয়েছে, তারা আবার এই জায়গায় আগে ছবি টবি তুলিছে, যে যার মতন করে ঘোরাঘুরি করতেছে ইচ্ছে মতন। এ পাশে ও পাশে রীতা দিদি আবার দৌড় দিয়ে আসতেছে, সে বাদ পড়ে গেছে জন্যি। এই বিলের পাশেই, এইখানেই, এই ভিতরেই এখানেই হোটেল আছে। হোটেল মানে আর কি ওই ওটারে কী বলবো, হোটেলই বলা চলে, যে গ্রামীণ হোটেলগুলো যেমন হয় আর কি, ওরকমের হোটেল আছে। কিন্তু ওই হোটেলে যা যা পাওয়া যায়, মানে ভাত, মাংস বা খিচুড়ি, মাছ, মাছ ভাজা, তারপরে হাঁসের মাংস, মুরগির মাংস, দেশি, পোলট্রি, সবই মানে আলাদা আলাদা করে সবই এরা রান্না করে, কাঠের আগুনই রান্না করে গ্রামীণ পরিবেশে, গ্রামীণভাবে সেভাবে বিক্রি করতেছে। কিন্তু এইগুলো খাবার আমরা পছন্দ করি না। আমরা হচ্ছে কেউ, বেশিরভাগ আমরা দিদিরা বাইরের খাবার পছন্দ করি না, আমরা পছন্দ করি হচ্ছে নিজেরা ঘরের খাবারই বেশি পছন্দ করি। এরকম দিদিরাই বেশি, দাদারা খান বাইরে টাইরে। এই জন্যে আমরা ওই রেস্টুরেন্টের খাবার না খেয়ে, মানে হোটেলের খাবার না খেয়ে বাসা থেকেই 2 দিদি রান্না করে আনিছেন, লিপি সরকার দিদি এবং লিপি বালা দিদি। লিপি সরকার দিদি নিয়ে আসছেন হচ্ছে কই মাছ ভাপা লাউ পাতায় আর ভাত, আর সরকার দিদি নিয়ে আসছেন খিচুড়ি রান্না করে সাথে ডিম ভুনা। এগুলো আমরা একটা পিকনিক ফিল হচ্ছে কিন্তু আমাকে এই জায়গায়, গাছতলাতে যে জায়গায় গাড়ি পার্কিং হয় আর কি, ওইখানেই আমরা আর কি সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। একটা বেঞ্চ আছে, চেয়ারও আছে এই জায়গায়, সেইগুলো নিয়ে আমরা বসে পড়েছি। এখানে ওই প্লেট যা তোমরা দেখতেছো, ওইগুলো কিন্তু সবই বাসা থেকে দিদিরা নিয়ে আসছে গাড়িতে করে, একদম বাসা থেকে সব নিয়ে আসছে। এগুলো হচ্ছে লাউ পাতায় মাছ ভাপা, কই মাছ ভাপা। লাউ পাতায় কই মাছ ভাপাটা, এটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটা খুব চলে এবং সবাই পছন্দ করে। শুধু আমরা দক্ষিণ অঞ্চলের মানুষই পছন্দ করি না, আমরা রান্না করে অন্য অঞ্চলের মানুষদেরও খাইয়ে দেখেছি, তারাও খুব প্রশংসা করে এবং খুব তৃপ্তি সহকারে এই খাবারটা খায়, এই লাউ পাতায় কই মাছ ভাপাটা। এই লাউ পাতায় কই মাছ ভাপা 2ভাবেই করা যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়, যেভাবে আর কি এইটা মানে আর কি প্রসেস করে যেভাবে করতে পছন্দ করে, কিন্তু টেস্টি হয়। যেভাবেই তুমি বানাও না কেন, এই ভাপা মাছটা খুব টেস্টি হয়। মনে হয় যেন আর কোনো কিছুই আমার নেওয়ার দরকার লাগবে না, এইটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলবো সব, এত টেস্টি হয়।
সবাই যার যার মতো করে যার যতটুকু লাগবে, যে যতটুকু খাবে সবাই উঠে নিয়ে নিয়ে খাচ্ছে। এখানে প্রচুর মাছ ভাত, আমাকে মানে আমরা যে কয়জন লোক তার থেকে অনেক বেশি নিয়ে আসছে দিদিরা, এত বেশি নিয়ে আসছে আমরা শেষ করতে পারবো না। সেইগুলো আবার পরে আমরা খাওয়া দাওয়ার পরে এখানে যদি কেউ পছন্দ করে আর কি, যারা আছে ছেলেপিলেরা বা ওই যারা ফুল টুল বিক্রি করতেছে ওকে দিয়ে দেবো, ওরা নিয়ে যাবে। আমি একটা করেই মাছ নিছি, অনেকে দুটো করেও খাচ্ছে। আমি একটা কই মাছ ভাপা, একটা ডিম আর হচ্ছে একটু খিচুড়ি পাশে আর একটু ভাত নিয়ে নিছি। এইটাই আমার প্লেট ভরে গেছে, এতেই আমার একদম যথেষ্ট পরিমাণ খাওয়া হয়ে যাচ্ছে। মানে এত বেশি এখন প্রচণ্ড ঘোরাঘুরি করে খিদে লাগছে, যাই মুখে দিচ্ছি তাই ভাল লাগতেছে। এমনিও ভালো রান্না করেছে দিদিরা, কিন্তু ঘোরাঘুরি করে এখন কিন্তু প্রচণ্ড খিদে লেগে গেছে আমাকে। এত খিদে লেগে গেছে যে কথা বলার সময় নেই, আগে খেয়ে নিই তারপরে কথা বলতেছি, এরকম একটা অবস্থা আর কি খিদের। সকালবেলা সেই ভোরবেলা উঠে সময় রওনা দিছি, সেই সকাল সকাল উঠে রওনা দিয়ে এসে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর এখন এই যে ভাত টাত খেয়ে নিচ্ছি। আমরা গাছতলায় বসে একটা সুন্দর পিকনিক পিকনিক ফিল হচ্ছে আমাকে, কিন্তু মানে একটা খুব ভালো লাগতেছে, ছোটোবেলার মতন একটা অন্যরকম লাগতেছে। ছোটোবেলায় যেমন আমরা পিকনিক করতাম যে তোর বাড়ির থেকে হলুদ আন, তোর বাড়ির থেকে লবণ আন, তোর বাড়ির থেকে তেল আন, আমি ডিম দিচ্ছি, আমি চাল দিচ্ছি, আমি আলু দিচ্ছি, মানে আর কি তোরা কয়জনে কয়টা কি আনবি, এগুলো এগুলো করে কিন্তু আমরা অনেক ছোটোবেলায় পিকনিক করছি। কারোর তুই হচ্ছে এই তরকারিটা নিয়ে আয়, তুই হচ্ছে ওই ডিম নিয়ে আয়, মাছ নিয়ে আয়, এরকম এরকম করে যে আমরা পিকনিক করতাম, ওরম একটা আমাকে অনুভব হয়েছে এইখানে হলো ওই খাওয়া দাওয়া করার শেষে। আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট, ঘোরাঘুরি কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়ে দেবো যার যার বাসার উদ্দেশ্যে, মানে ঢাকার উদ্দেশ্যে। তো এখানে যে ওই অটোগুলো দেখতেছো তোমরা থেমে থেমে রয়েছে, ওই অটোগুলো নিয়েও কিন্তু আমরা মেইন রাস্তা পর্যন্ত যেতে পারি। মেইন রাস্তা পর্যন্ত মানে আর কি ওই কাঞ্চন ব্রিজ পর্যন্ত। কাঞ্চন ব্রিজ পর্যন্ত যারা হচ্ছে নিজেদের গাড়ি ছাড়া আসবে, এ জায়গায় বহুত অটো আছে, এরকম নিয়ে যেয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ওরা দিয়ে আসে, আবার কাঞ্চন ব্রিজ থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসে যারা আর কি পর্যটকরা যারা ঘোরাঘুরির জন্য আসবে আর কি। আমি হচ্ছে হরিদাদার গাড়ি থেকে হরিদাদার সামনের পাশে বসে পড়ে গেছি, কারণ হচ্ছে আমার ভিতর পাশে কেউ নেবে না, কারণ আমার জায়গাটা একটু বেশিই লেগে যায়, এই জন্যই আমি সামনেই বসে পড়েছি। ওরা সবাই ঠেলে সামনেই দিয়ে দিছে যে যার জায়গা বেশি লাগবে সে সামনে যাবে। এখানে আমরা আসছি হচ্ছে 6:30টায় ঢাকা থেকে রওনা দিয়েছি। ঢাকায় এসে এক জায়গায় হয়ে সেখান থেকে আমরা 7টা টাকা রওনা দিয়েছি আর কি। সকাল 7টা থেকে রওনা দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি 8টার মধ্যে পৌঁছে গেছি। আমরা 8টার মধ্যে এখানে পৌঁছে যেয়ে ঘোরাঘুরি সব কিছু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, সব কিছু করে এখনও কিন্তু একটা রাজান দিইনি। আমরা যে রওনা দিয়ে দিছি সব কিছু শেষ করে এখনও একটা রাজান দিইনি। ঠিকঠাক আমি ঘড়ি দেখি নেই, তবে হয়তো 12টার মতন বাজেছে। ঢাকায় ফিরতে ফিরতে আমাকে ঢাকা পর্যন্ত একদম বাসা পর্যন্ত যেতে যেতে দেখা যাবে যে 1টা বাজবে আর কি। তো ভোরবেলা এসে রওনা দিয়ে যে কোনো কেউ পরিবার নিয়ে ঘোরাঘুরি করে সব কিছু করে দুপুর মধ্যে আবার ফিরে যাওয়া যায় এই জায়গাতে, ঘোরাঘুরি সব কিছু শেষ করে। ওখান থেকে ঘোরাঘুরি করে এসে আমরা সামনে আসেই হচ্ছে নিঝুমপল্লী, মানে একটু বেরোয় আসেই এই যে ডান সাইডে হচ্ছে নিঝুমপল্লী। ভাবলাম এখান থেকে একটু নিঝুমপল্লীও ভিতরে ঢুকে ঘুরে যাই, তাই জন্যে আমরা সবাই আবার এখান থেকে আবার একটু নিঝুমপল্লী যাচ্ছি। নিঝুমপল্লীর ভিতরে যদিও নিঝুমপল্লীর ছোট্ট একটু জায়গা, বেশি দূর জায়গা না, অল্প মানে খুব বড় রিসোর্ট না এটা, তারপরেও এখানেও পদ্মশাপলা বিলও আছে। এখানে নিঝুমপল্লীতে আসলেও সব কিছুই ওই পর্যন্ত পদ্মশাপলা বিল পর্যন্ত যাওয়ার দরকার নেই। যারা নিঝুমপল্লী আসবে, এই নিঝুমপল্লীর ভিতরেও কিন্তু পদ্মশাপলা আমরা যে বিল ঘুরে আসছি সেই বিলের কিছুটা সাইড, কিছুটা অংশ এই নিঝুমপল্লীর সাথেও এসে মিশছে, মানে একই বিলের কিছুটা অংশ নিঝুমপল্লীর ভিতরেও আছে। ওই জন্য যদি কেউ মনে করে যে নিঝুমপল্লী ঘুরে যে পদ্মশাপলা বিলে যাবে না, তাও হবে, কারণ এখানেও বোট আছে ভিতরে, এখানেও ওই পদ্মশাপলা বিলের বিল আছে, সব কিছুই আছে ভিতরে। ঢুকতে দেখতেছি এই পাখিগুলো মুরগির মতন, কিন্তু এই পাখির নাম আমি জানি না, এই পাখির নাম কি জানি, তবে দেখে খুব ভালো লাগতেছে। এরা মানুষ ভয় পাচ্ছে না, যে লোকজন আসতেছে লোকজনকে ভয় পাচ্ছে না। এই পাখিগুলোর যে কি নাম আমি মানে মনে করতে পারতেছি না, মনে আসেও আসতেছে না। যাই হোক, এই জায়গায় নিঝুমপল্লীর ভিতরের প্রবেশ ফি হচ্ছে 100 টাকা, জনপ্রতি 100 টাকা দিয়ে তোমরা ঢুকতে পারবা। 100 টাকা দিয়ে ঢুকে ভিতরে যদি তোমরা মনে করো যে কোনো কিছুতে এই জায়গায় তেমন বড় ভালো মানে খুব বেশি কোনো রাইড নেই, তবে ছোট শিশুদের জন্য, ছোট বাচ্চাদের জন্য কিছুটা দোলনা টোলনা রাইড টাইড এগুলো আছে। সেগুলোতে এবার আলাদা টিকিট দিয়ে তারপরে বাচ্চাকে চড়ানো লাগবে। এই জাতি প্রথমেই হচ্ছে একটা এই সুন্দর জলের ফোয়ারা,
ডলফিন দিয়ে বানানো, খুব ভালো লাগতেছে দেখতে। তারপরে ভিতরে ঢুকে যে পুকুরটা আছে তোমরা ঢুকতে ঢুকতে দেখতে পাবা, মানে ভিতরে যে আমরা একে একে সবাই একটু ছবি টুবি নিচ্ছি ভিতরে যে, সেখানেও তোমরা আলাদা আলাদা করে টিকিট কেটে তারপরে তোমাকে করা লাগবে। আমরা ওই নিঝুমপল্লিতে ঘুরে টুরে আবার রওনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যে ঘুরে এসে আমার আগের এই চ্যানেলের মধ্যে নিঝুমপল্লির পুরো রিসোর্ট ঘুরে পুরো রিসোর্ট ভিডিওর একটা ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আগেই আমি করে ছেড়ে দিছি আর কি। আমরা ঢাকায় চলে আসছি। এখন যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমরা বাড্ডা রোডের মধ্যে আর কি, যে এই যে দেখতেছো এম্বাসি, আমেরিকান এম্বাসি ডাইন সাইডই আমরা ওই রোডে ঢুকে গেছি। আমি রামপুরায় নেমে যাব আর হরিদাদা চলে যাবে ফার্ম গেটের দিকে। আজকের ব্লগে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা।